আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের আজকের দিনে বিজয়ের উষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে মেতে ওঠে এদেশীয় নরঘাতক রাজাকার আল বদর আল শামস সদস্যরা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরে রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ গড়ার স্বপ্ন লালন করে তরুণ প্রজন্ম। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। কুয়াশা মোড়ানো শীতের সকালের পিনপত নীরবতায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সকাল ৭টা। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কয়েক মিনিটের ব্যবধানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর, আর সেই করুণ সুর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, তৈরি করে শোকের আবেশ। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তুলে ধরেন দেশকে নিয়ে নানা প্রতিজ্ঞার কথা। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। শহীদ বুদ্ধিজীবীদের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেই নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। পরে খুলে দেয়া হয় স্মৃতিসৌধের মূল ফটক। ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। কারো হুমকিতে জাতি মাথা নত করবে না ও দাসত্ব মেনে নেবে না বলেও জানান নেতারা। ঘোষণার মধ্য দিয়ে সেই ঘোষণাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং গত 5ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছি। সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ছিল আজকে আমাদের শপথ। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন, সরকার গঠন করবার সুযোগ পাবেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। অভিভাবকদের সঙ্গে আসা শিশু কিশোররাও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে ও তাদের দেখানো পথেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান তরুণ প্রজন্ম। আবু সাইদ উপর রিপোর্ট।
লাল সবুজের পতাকার আবরণ ভেদ করে সূর্য উকি দিয়ে জানান দিচ্ছে এই তো স্বাধীন বাংলাদেশ। আর তাই তো জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ভোর থেকে নামে সব শ্রেণী পেশার মানুষের ঢল। ফুলেল শ্রদ্ধা আর শহীদদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ভোর থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে কবরস্থানে ছুটে আসেন ফুলেল শ্রদ্ধা জানাতে। আর এ সময় শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময়ের লক্ষ্যের জন্য আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছেন, সেই বাংলাদেশ যেন বিনিময় করতে পারি, প্রত্যেকটা মানুষের বাত এবং ভোটের অধিকার নিশ্চিত করতে পারি। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজকে লক্ষ লক্ষ জনতার ঢলে প্রমাণ করে মানুষ আর ফেসিবাদের যুগে ফিরে যেতে চায় না। যেই শেখ হাসিনার পেতাত্তার আমাদের ভিতরে ঢুকে আছে, এই ভাইরাস আমরা যে কোনো মূল্যে এই ভাইরাসকে আমরা পুড়িয়ে একদম শেষ করে দেব। এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদের অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই পাচারকারীদেরকে দেশে এনে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটাই আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ। তরুণ প্রজন্মরাও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের দাবি তুলে বলেন, গণ অভ্যুত্থানের এই গতি লালন করতে হলে 5 আগস্টের ইতিহাস থেকে সকলকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, তবেই গড়ে উঠবে প্রত্যাশিত সুখী সমৃদ্ধশালী এক নতুন বাংলাদেশ। জুলাই বিপ্লবের যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করা, সমুন্নত রাখাই আমাদের প্রথম কাজ। বাংলাদেশের ইতিহাসকে যে আওয়ামীকরণ করা হয়েছে তার থেকে মুক্ত করবার যে একটা বুদ্ধিদীপ্ত লড়াই আছে, সে লড়াইয়ে তরুণরা অলরেডি নিপতিত হয়েছে। স্পষ্ট করে বলেছি, শিক্ষা নেন। যদি মনে করেন রাজনৈতিক ক্যাবলা দিয়া ঢাকা নয় দিল্লি, তাহলে কিন্তু পরিণতি সেটাই হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের আমাদের রাজনৈতিক ক্যাবলা হবে ঢাকা। সেই পরিবারগুলোকে সঠিক পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। শুধু তাই না, যারা শহীদ আছে তাদেরকেও শহীদ পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। আমরা তরুণ প্রজন্ম এটাই প্রত্যাশা করি যে ভবিষ্যতে যেন আমাদের এই ধরনের সিচুয়েশন আর ফেস না করতে হয়। যেসব বুদ্ধিজীবীকে বাসা থেকে ডেকে এনে জাতিকে মেধাশূন্য করতে নৃশংস আর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের বিচারের দাবি এখনও সবার মুখে মুখে। তবে যারা জাতিকে মেধাশূন্য করতে এই অপকর্ম করেছেন এবং নৃশংসভাবে হত্যা করেছেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখনও নিশ্চিত করা যেতে পারে বলে মনে করেন এখানে আগত সর্বশ্রেণীর মানুষজন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে সর্বসাধারণের ঢল নামে। ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন সবাই। শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন ও সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে বলেন, জাতির সূর্য সন্তানদের অবদানকে স্মরণ করেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া বাংলাদেশ হয়ে উঠবে একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের এখনও চিহ্নিত করার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবীদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। যুগ যুগ ধরে জাতি তাদের অবদানের কথা স্মরণ করবে। আরও জানাচ্ছেন SM তানভীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা রহস্যে ঘেরা। ফলে রহস্যে ঘেরা এই বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রূপ, প্রকৃত হত্যাকারী খুঁজে বের করার কাজটা মনে এখনো সম্পন্ন হয়নি। প্রকৃত হত্যাকারী কারা হতে পারে সেটা এখনো আমাদের চিহ্নিত করার সুযোগ আছে। এ সময় তিনি ভারতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা যুদ্ধের 53 বছর পরেও ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি। চতুর্দিকে ঘেরাও করা একটি প্রতিবেশী দেশ, কেন আমরা তাদের শত্রু ভাবতে যাব? আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে যেমন বলা হয়েছে, কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ। কোন দেশ, কোন রাষ্ট্র, কোন দেশের জনগণ আমাদের শত্রু নয়। কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতা যারা অধিষ্ঠিত হন, সেই শাসকরা
কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় নাই। 1971 সালে বুদ্ধিজীবীদের কারা হত্যা করল তা আজও জাতির সামনে তুলে ধরা হয়নি। প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান জামায়াত নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের সবচেয়ে বড় আহ্বান হবে এটা যে আমাদের সেই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, মেধাবী অফিসারদের যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে বসিয়ে ওই শহীদদের রক্তের বদলা আজকে বাংলাদেশ যেন গ্রহণ করে। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে ভালো সম্পর্কের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যা হবে দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। এই সরকার পরিবর্তন পরে ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে, দুই পক্ষের স্বার্থেই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে এই অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করব। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শুক্রবার দুপুর 2:30টার দিকে শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। কর্তৃপক্ষ তাকে BSMMU হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রা কমছে একটু একটু করে। একদিনের ব্যবধানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 85%। আজ সকাল 9টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষগুলো শীতে বেশি কষ্ট পাচ্ছে। সরজমিনে ঘুরে দেখা গেছে ঠান্ডার কারণে রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম। অবহেলা, অযত্নে আর পরিকল্পনার অভাবে বন্ধ হবার পথে ভোলার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এখানে দৃষ্টিনন্দন একটি ভবন থাকলেও নেই জনবল, নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা। ফলে সরকারের কোটি কোটি টাকা নির্মিত এই পাঠাগার কাম জাদুঘরটির কোনো কাজে আসছে না। এটিকে সংস্কার করে যুগোপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বেহালদশা বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার ও জাদুঘরের। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখার জন্য 2008 সালে গড়ে তোলা হয় স্মৃতি পাঠাগার ও জাদুঘর। তবে মানুষকে আকৃষ্ট করার মতো জাদুঘরটিতে নেই মুক্তিযুদ্ধের তেমন কোনো স্মৃতিচিহ্ন। মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নাম হলেও সেখানে এই বীরশ্রেষ্ঠের বীরত্ব গাথা ও জীবনী সংক্রান্ত নেই কোনো বই। জীর্ণ হয়ে পড়ে আছে আসবাবপত্রগুলো। জাদুঘরটা সবসময় খোলা হয় না, সেজন্য আমরা সেটার ভিতরে যেতেও পারি না আর বইপত্র পড়তেও পারি না। শুধু বই আছে আর চেয়ার টেবিল, এর ছাড়া আর কিছু নেই। আরও কিছু থাকলে ভালো হতো, যেমন যদি ডিজিটাল কোনো ব্যবস্থাপনা থাকতো। নিজ এলাকাতেই বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের নাম যে কতখানি অবহেলিত তা বোঝা যায় তার সম্পর্কে এখানকার শিক্ষার্থীদের অন্ধকারে থাকার মধ্যে। দর্শনার্থীদের অভিযোগ, জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে তেমন কিছু নেই। আমরা আজকে 7 বছর এই স্কুলে পড়তেছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। পোলাপানের আগ্রহ ছিল, দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো, পাঠকরা আসতো, কিন্তু ধীরে ধীরে এটার ভিতরে যা দরকার ছিল ওগুলো নেই। জাদুঘরটি দেখভালের দায়িত্বে রয়েছে জেলা পরিষদ। গোটা স্মৃতি জাদুঘরের নামমাত্র মাস্টার রোলে একজন কেয়ারটেকার রয়েছে, নেই আর কোনো কর্মচারী। কালের পরিক্রমা যাতে এই জাদুঘরটি হারিয়ে না যায়, এখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ যাতে এখানে প্রতিস্থাপন করা হয় এবং একজন কেয়ারটেকার দ্বারা এই জাদুঘরটি পরিচালিত হয়ে আসছে। কোনো এনভায়রনমেন্টও নেই যে এখানে
দর্শনার্থীরা আসবে, এসে কিছু দেখবে বা এটা একটা স্মৃতি জাদুঘর এরকম কিছু এখানে নেই। পাঠাগার ও জাদুঘরটি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যেহেতু এখানে পাঠাগার আছে একজন বীর শ্রেষ্ঠের নামে, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পাঠাগারটিকে আরও বই এবং অন্যান্য ভাবে সমৃদ্ধ করে জনগণ যাতে সেইখানে যায় এবং পড়ালেখা করে, সেইটি কিভাবে সম্ভব সেটি আমরা চেষ্টা করব। যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাদুঘরটিকে গতিশীল করা হবে এমনটাই আশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব এক প্রতিবন্ধী পরিবারের খবর দিয়ে। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের শারীরিক প্রতিবন্ধী উম্মি খাতুন, আকিতন ও নুন্নাহার 3 বোন। পরিবারের উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় প্রতিবন্ধী 3 বোনের দিন কাটে অনাহারে অর্ধাহারে। এক বোনের প্রতিবন্ধী ভাতা দিয়ে চরম মানবেতর জীবনযাপন করলেও বাকি 2 বোনের কপালে জুটেনি প্রতিবন্ধী ভাতা বা সরকারি কোনো সহায়তা। তাই এই পরিবারটির পাশে দাঁড়াতে মানবিক আবেদন জানিয়েছেন এলাকাবাসী। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। বিকলাঙ্গতা দমাতে পারেনি মাদারীপুরের ডাসার উপজেলার 60 ঊর্ধ্ববৃদ্ধা আকিতুন নেসাকে। সমাজের 8-10 জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে তিনিও একজন। তবে তিনি প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তার সামান্য আয় দিয়ে নিজের পাশাপাশি দুমুঠো আহার জোগাতে হচ্ছে পরিবারের অন্য 2 সদস্যদের, তারাও শারীরিক প্রতিবন্ধী। পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় পাড়া প্রতিবেশীর সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। নানা রোগে আক্রান্ত আকিতুন নেসা শারীরিকভাবে দুর্বল হওয়ায় আগের মতো মানুষের কাছে সাহায্যের জন্যও যেতে পারেন না। এরা 3 বোন, এরা মানুষের দ্বারে দ্বারে চায় চিন্তা খায়, কেউ সাহায্য করলে খায়, না করলে না খায়। এদেরকে কেউ খাবার না দিলে না খেয়ে থাকে। এরা অনেক অসহায়ের মধ্যে আছে, এখন অনেক কষ্টের মধ্যে এরা জীবনযাপন করে। এলাকার লোকজন যদি কিছু দেয়, খায় কিংবা সাহায্য সহযোগিতা করে, তখন খাইতে একবেলা রাঁধতে পারে, তো আর একবেলা থাকে না। তাদের একজনের ভাতা হয়েছে, আর এই একজনেরটা দিয়েই সবকিছু চলে। যদি তারা দেয় তাহলে চলতে পারে, নাহলে চলতে পারে না। আকিতুন নেসা প্রতিবন্ধী ভাতা পেলেও পরিবারের অন্য 2 জন সদস্যের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী সহ সরকারি কোনো সহায়তা। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অর্থকষ্টে অনাহারে দিন কাটছে তাদের। সাহায্য করে খাই আমরা 3টা বোন, আমরা 3টা বোন এইরকমই। এই আমাকে মাসে একটু সাহায্য করে, একটু খাই, আর কিছু নাই। আমাকে আছে কটা ভাত, সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারি বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করে অসহায় পরিবারটি। প্রতিবন্ধী এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। তাদের বিজিটি কার্ড পেরে দিছি, ভবিষ্যতে আরো যদি কিছু অনুদান আসে ইনশাআল্লাহ তাদের দেওয়ার জন্য চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের যদি কোনো আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, তার সাথে যদি কন্টিনিউ করতে পারে আমরা সেটাও বিবেচনা করব। তারা যদি সেটা চালানোর মতো ক্যাপাসিটি রাখে, আমরা অবশ্যই সেই জায়গা থেকেও তাদেরকে সহযোগিতা করব। ইলিয়াস কমল, মাই টিভি।